আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? সিআরডেমির বাংলা ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি আছি তোমাদের সাথে সানজিদা রহমান রিয়া, অধ্যয়ন করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা কিন্তু বাংলা গ্রামারের 15 মার্কের অ্যান্সার মানে হচ্ছে 3 নাম্বার 5 মার্কের অ্যান্সারে পৌঁছালাম। 3 নাম্বার 5 নাম্বারটা কেমন সেটা হচ্ছে, প্রথমে করেছি উচ্চারণের নিয়ম, একটা 5 মার্ক চলে গিয়েছে। দ্বিতীয় করেছি সমাস, আরেকটা 5 মার্ক চলে গিয়েছে। আজকে আমরা অবশেষে 15 মার্ক কমপ্লিট করব, সেটা বাক্যতত্ত্বের মধ্য দিয়ে। আমরা কি জানি আমরা কোন কোর্সের ক্লাস করছি? আমরা কিন্তু বাংলা ব্যাকরণের কনফার্ম 30-তে 30 কোর্সের ক্লাস করছি। সেটার হচ্ছে বাক্যতত্ত্বের আজকে প্রথম ক্লাস, এবং প্রথম ক্লাস অর্থাৎ এক ক্লাসে বাক্যতত্ত্ব শেষ হবে। তোমরা তাড়াতাড়ি তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও যাতে আমরা সবাই একসাথে ক্লাস করতে পারি, তাই না? একসাথে ক্লাস করতে ভালো লাগে। আমরা আজকে কি পড়বো? বাক্যতত্ত্ব, যেটা কিনা অনেক সহজ একটা বিষয়, কিন্তু তারপরও প্যাচ লেগে যায়। এবং এইখানে মার্ক তোলা একদম ম্যাথের মতো, কি হলে একদম সরাসরি মার্কস, না হলে 0। এখন তোমার প্রথম কোশ্চেন হচ্ছে, আপু এই কোশ্চেনটা আমার পরীক্ষায় কিভাবে আসবে? আচ্ছা দেখো, প্রথমে আসবে একটা বর্ণনামূলক প্রশ্ন, ঠিক আছে? এবার অথবা দিয়ে অনেকগুলো বাক্য দিয়ে দিবে যে নিচের বাক্যগুলোর রূপান্তর করো। হয়তোবা থাকতে পারে যে নেতিবাচক বাক্য থেকে তোমাকে বললো ইতিবাচকে রূপান্তর করো, সরল বাক্য থাকলো তোমাকে বললো জটিল বাক্যে রূপান্তর করো। এইগুলো করলে তুমি একদম 5-এ 5 পাবে, হলেই 5-এ 5। এবং তোমার এইগুলো অ্যান্সার করা অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ তোমাকে একটা খুব ভালো মার্কস নিতে হবে, এবং ভালো মার্কস তুলতে গেলে এই টাইপের অ্যান্সার করা ছাড়া কিন্তু কোনো উপায় নাই। ঠিক যেমন উচ্চারণের নিয়ম লেখার থেকে উচ্চারণগুলো লেখা তোমার জন্য মার্কস গেইন করতে ইজি হবে। সমাসের নিয়ম লেখার থেকে যদি তুমি সমাসগুলো ডিরেক্ট করো, সেখানে তুমি মার্কসগুলো ভালো পাবে। বাক্যতত্ত্বে তুমি বর্ণনামূলক প্রশ্ন লেখার থেকে যদি তুমি রূপান্তরগুলো করো, সেক্ষেত্রে তুমি মার্কসগুলো ভালো পাবে, এবং এইগুলো হচ্ছে তোমাকে একটা ভালো রেজাল্ট করতে খুব বেশি সহায়তা করবে। তাহলে কোশ্চেন কিভাবে আসবে আমরা সবাই ক্লিয়ার? আমরা এখন তাহলে সরাসরি টপিকে চলে যাই, ঠিক আছে? দেখো, আজকে স্লাইডে ব্যাপক রকমের বানান ভুল আছে, সেটা হচ্ছে কারেকশন করার একদম টাইম পাইনি। তোমরা আজকে আমি কোথায় কোথায় বানান ভুল আছে অবশ্যই বলে দেব, তোমরা একটু কনসিডার করে নিবে, ঠিক আছে? আচ্ছা, বাক্য কাকে বলে? বাক্য তত্ত্ব তো আমরা বললাম। বাক্য কাকে বলে আমরা কি জানি? বাক্য কাকে বলে আমরা কি জানি? যা দ্বারা আমরা আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি। এরকম ভাবে ভাষাকে যদি আমি লিখি তাহলে কি থাকবে? বাক্য হয়ে যাবে, ঠিক আছে? এখন একটা বাক্যের কি থাকে? 2টা অংশ থাকে। একটা হচ্ছে উদ্দেশ্য, আরেকটা হচ্ছে বিধেয়। যেটা আমরা কি ইংলিশে পড়েছি সেন্টেন্সে, যে একটা সেন্টেন্সের অংশ কয়টা? 2টা। একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে অবজেক্ট। এগুলো কিন্তু তোমার বর্ণনামূলক প্রশ্নে আসতে পারে, ঠিক আছে? তো তোমার এইগুলাও কিন্তু জানতে হবে। এসকে বস বলছে শেয়ার ডান। এসকে বস, তোমার নামটা আমি জানতে চাই। আচ্ছা ঠিক আছে। দেখো, এখন কি একটা বাক্যের কয়টা অংশ থাকে? 2টা অংশ থাকে। একটা হচ্ছে উদ্দেশ্য, আরেকটা হচ্ছে বিধেয়। এখন তোমার কোশ্চেন, আপু উদ্দেশ্য কি, বিধেয় কি? আমরা কিন্তু এগুলো অলরেডি ছোট ছোট ক্লাসে পড়ে এসেছি, তারপর যেহেতু করছি একটা সামারাইজ করে দিয়ে যাচ্ছে, যাতে ভুলে গেলেও আবার যাতে চোখের সামনে ভেসে ওঠে, তাই না? উদ্দেশ্য হচ্ছে আমি একটা বাক্য বললাম, এবার সেই বাক্যে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকে বলা হয় হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে? বাক্যে যাকে ইন্ডিকেট করে কোনো কিছু বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্য বাদে বাকি সবকিছুই হচ্ছে বিধেয়। আমরা যদি এই উদাহরণটা দেখি, দেখো ঘোড়া দ্রুত চলে। এখানে কিন্তু কার সম্পর্কে বলা হচ্ছে? ঘোড়া সম্পর্কে বলা হচ্ছে যে ঘোড়া দ্রুত চলে। তাহলে আমার এখানে উদ্দেশ্য হচ্ছে কিন্তু ঘোড়া, ঘোড়া হলো উদ্দেশ্য, আর এই দ্রুত চলে এটা হচ্ছে বিধেয়। অর্থাৎ উদ্দেশ্য বাকি রেখে বাকি সবকিছু হচ্ছে বিধেয়, ঠিক আছে?
আমরা তাড়াতাড়ি আমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিই, এখনো কিন্তু মেনশন দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম যে বাক্যের অংশ দুইটি। ঠিক আছে, এবার দেখো অর্থ অনুসারে। ঠিক আছে, তোমার কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। একটা হয় হচ্ছে অর্থ অনুসারে, আরেকটা হয় হচ্ছে গঠন অনুসারে। ঠিক আছে, অর্থ অনুসারে বাক্য 5 প্রকার আর গঠন অনুসারে বাক্য 3 প্রকার। তো ওই গঠন অনুসারে আমি পরে আসি, আগে দেখি কি অর্থ অনুসারে। বারবার লিখো, খাতা কলম নিয়ে বসেছো কে কে? আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে আপু খাতা কলম নিয়ে বসেছি। খাতা কলম নিয়ে বসেছি কে কে? তাড়াতাড়ি কমেন্ট করে জানাই। এখন যারা আমরা খাতা কলম নিয়ে বসেছি ঝটপট লিখে ফেলে, যারা খাতা কলম নিয়ে বসিনি দ্রুত নিয়ে চলে আসি। এখন দেখো কি বলছে যে অর্থ অনুসারে বাক্য 5 প্রকার। আবার বলো, অর্থ অনুসারে বাক্য 5 প্রকার। ঠিক আছে, অর্থ অনুসারে বাক্য 5 প্রকার কি কি? একটা হচ্ছে বিবৃতিমূলক বা নির্দেশাত্মক। ঠিক আছে, একটা হচ্ছে বিবৃতিমূলক বা নির্দেশাত্মক। তারপরে আছে জিজ্ঞাসাত্মক বা প্রশ্নবোধক। ঠিক আছে, তারপরে আরো কি কি আছে সেগুলো আমরা পরে আসছি। যেহেতু প্রথমে বললাম অর্থ অনুসারে বাক্য 5 প্রকার, তার প্রথম প্রকার হচ্ছে বিবৃতিমূলক বা নির্দেশাত্মক, সেটা সম্পর্কে আগে বলি। দেখো প্রথম যে প্রকার বিবৃতিমূলক বা নির্দেশাত্মক, এই বাক্যের গঠনটা কেমন, যে বর্ণনা থাকবে। ঠিক আছে, একটা বাক্যে যদি কোনো কিছু একদম বর্ণনা দেওয়া থাকে সেটা হচ্ছে বিবৃতিমূলক বা নির্দেশাত্মক। এখন এই বিবৃতিমূলক বা নির্দেশাত্মক বাক্য আবার 2 প্রকার। একটা হচ্ছে অস্তিবাচক অর্থাৎ হ্যাঁ বাচক, আরেকটা হচ্ছে নেতিবাচক বা না বাচক। ঠিক আছে, তাহলে অর্থ অনুসারে বাক্য 5 প্রকার, যার প্রথম প্রকার হচ্ছে বিবৃতিমূলক বা নির্দেশাত্মক, অর্থাৎ এখানে বর্ণনা থাকবে। এবার এই বিবৃতিমূলক বা নির্দেশাত্মক বাক্য হচ্ছে আবার 2 প্রকার। একটা হচ্ছে হ্যাঁ বোধক, আর একটা হচ্ছে না বোধক। হ্যাঁ বোধক কি? দেখো এখানে বলছে আমি এখানে আছি, আমি এখানে আছি, এটা হ্যাঁ বোধক। আমি যদি বলি আমি এখানে নেই, তাহলে এটা হবে না বোধক। এখন আমি যদি বলি আমি এখানে আছি, এটাকে তুমি না বোধক করো, তাহলে তুমি কি লিখবা? আমি এখানে নেই, তাই না? তাহলে ব্যাপারটা ক্লিয়ার। এবার দেখো কি বলছি কি 2 নম্বরে জিজ্ঞাসাত্মক বা প্রশ্নবোধক, অর্থাৎ তোমাকে প্রশ্ন করা হবে। ঠিক আছে, প্রশ্ন করা যদি বোঝায় তাহলে সেটা হবে জিজ্ঞাসাত্মক বা প্রশ্নবোধক। যেমন দেখো এখানে বলছে ট্রেন কি ছেড়েছে, ট্রেন কি ছেড়েছে, তোমার কাছে প্রশ্ন করা হচ্ছে ট্রেন কি ছেড়েছে। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে কি জিজ্ঞেস করো যে সিআইডিএমির বাংলা ক্লাস কি শুরু হয়েছে? করো কোশ্চেন, আসলেই করো কিনা এটাও জানায়ও। ঠিক আছে, রাকিব হোসেন আপন বলছে আপনি কি কমেন্ট দেখতেছেন না? কমেন্ট দেখতে গেলে তো ভাইয়া হচ্ছে কি হবে বলো তো, আজকে এই যে একটা ক্লাসে যেহেতু বাক্য তত্ত্ব শেষ করব, কমেন্ট পড়তে গেলে ক্লাসে পিছিয়ে যাব। কিন্তু আমি স্লাইড শেষে তোমাদের কোশ্চেন করার টাইম দিব, তখন তোমাদের কাছ থেকে আমি কোশ্চেন নিব। এখন দেখো কি বলছে জিজ্ঞাসাত্মক বা প্রশ্নবোধক কি ট্রেন কি ছেড়েছে। তাহলে এগুলো ক্লিয়ার, এগুলো আমরা বাচ্চাকালে পড়ে আসছি না। এবার 3 নাম্বার বাক্য হচ্ছে অনুজ্ঞাসূচক বা আদেশবাচক। 3 নাম্বার বাক্য হচ্ছে অনুজ্ঞাসূচক বা আদেশবাচক। এই বাক্যটা কেমন থাকবে? যদি তোমার কাছে কোনো বাক্য আসে এবং সেটা দ্বারা যদি আদেশ করা বোঝায়, সেটা দ্বারা যদি উপদেশ দেওয়া বোঝায়, অনুরোধ বা নিষেধ, অর্থাৎ আদেশ উপদেশ অনুরোধ নিষেধ এই টাইপের যদি থাকে সেটা হবে হচ্ছে অনুজ্ঞাবাচক। ঠিক আছে, অনুজ্ঞাসূচক বা আদেশবাচক। তাইলে এই বাক্য আমরা চিনব কিভাবে? যদি বাক্যে আদেশ উপদেশ নিষেধ এগুলো যদি থাকে, আদেশ উপদেশ অনুরোধ নিষেধ এগুলো থাকলে সেটা হচ্ছে অনুজ্ঞাসূচক বা আদেশবাচক। এটার একটা উদাহরণ দেখি, অনুগ্রহ করে আমাকে সব বলুন। ঠিক আছে, এটা কিন্তু একটা বাক্য যে অনুগ্রহ করে আমাকে সব বলুন, মানে কি তোমাকে অনুরোধ করা হচ্ছে। তাইলে এই যে বলেছি দেখো অনুরোধ, অনুরোধ হলে কি অনুজ্ঞাসূচক। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা
সুমন রয় বলছে আজকে ফার্স্ট টাইম আপনার ক্লাস করছি। সুমন, ক্লাস তোমার কেমন লাগছে তুমি অবশ্যই আমাকে জানাবে, এবং তুমি ক্লাসটি বুঝতে পারছো কিনা, কোনো ধরনের অসুবিধা আছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর মনোযোগ দিয়ে ক্লাস করতে থাকো, ইনশাআল্লাহ আমাদের সবার জন্য ক্লাসটা অনেক বেশি হেল্পফুল হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার দেখো অনুজ্ঞাসূচক কি আমরা বুঝলাম যে যদি বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ বা নিষেধ বা এই টাইপের জিনিস থাকে সেটা হচ্ছে অনুজ্ঞাসূচক। যেমন আমাকে বলছে অনুগ্রহ করে আমাকে সব বলুন, মানে আমার কাছে অনুরোধ করা হচ্ছে, তোমার কাছে বিনয়ের সাথে জানতে চাওয়া যাচ্ছে যে প্লিজ আমাকে সবটা বলো, তাই না? এটা কি অনুরোধ করা। এরপরে দেখো বলছে কি কখনো মিথ্যা বলো না, উপদেশ, এটা কিন্তু উপদেশ, কখনো মিথ্যা বলো না। আবার এটাও হতে পারে তোমাকে আদেশ করা হতে পারে যে মিথ্যা বলো না, ঠিক আছে? তাহলে অনুজ্ঞা সূচক বুঝলাম। এবার কি ইচ্ছা সূচক বা প্রার্থনা সূচক, ঠিক আছে? যদি প্রার্থনা বোঝায় বা তোমার কোনো ইচ্ছা বোঝায় সেটা হবে হচ্ছে ইচ্ছা সূচক বা প্রার্থনা সূচক। যেমন সবার মঙ্গল হোক, এটা প্রার্থনা, বা এটা আমার ইচ্ছাও হতে পারে, ঠিক আছে? সবার মঙ্গল হোক, এটা হচ্ছে প্রার্থনা সূচক, আর প্রার্থনা সূচক কি হচ্ছে ইচ্ছা সূচক। তারপরে কি আবেগ সূচক। আবেগ সূচকে কি যে যেমন ইংলিশে ছিল না এক্সক্লামেটরি সেন্টেন্স, যে বিস্ময় প্রকাশ পাবে, এই আবেগ সূচকই হচ্ছে যে বিস্ময় সূচক যে বাক্যটা, যেমন হাই কি সর্বনাশ হলো, তাই না? আবার আমরা পড়েছি এক্সক্লামেটরিতে যে হুররে উই হ্যাভ ওন দ্য গেম, এইটা একদম ঠিক তাই। ইংলিশে যে আমরা সেন্টেন্স পড়েছি এগুলো ঠিক, বাংলাতে সেগুলাই। আমরা কি 5 প্রকারের বাক্য ক্লিয়ার? 5 প্রকারের বাক্য ক্লিয়ার কিনা, অর্থ অনুসারে যে বাক্য 5 প্রকার, এটা তোমরা সবাই ক্লিয়ার কিনা আমাকে এখন জানো। এখন তোমাদের কোশ্চেন নিব আমি। রাহাত ইসলাম নাইম বলছে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। এসকে সোহাগ মি, আজকে আমিও ফার্স্ট টাইম ক্লাস করতেছি আপু। সোহাগ, তোমার ক্লাস কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। আদিবা বিনতে রিয়া বলছে, দেখো রিয়া কিন্তু আমারও নাম রিয়া, এই যে সেম সেম মিলে গেল। আপু অনেক সুন্দর ক্লাস করে, থ্যাংক ইউ সো মাচ রিয়া। তোমরা মনোযোগ দাও, তাই তোমরা বুঝতে পারো। তোমরা যে আমাকে পছন্দ করছো এবং আমাকে যে তোমরা সবাই এত ভালোবাসছো, আমি সত্যি তোমাদের সবার কাছে অনেক 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 কৃতজ্ঞ। আচ্ছা তোমরা সবাই ক্লিয়ার? ম্যাম আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন, কোন ইয়ারে পড়েন? মোহাম্মদ ফয়সাল, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ি এবং আমি এই যে সেকেন্ড ইয়ারের ফাইনাল সবে শেষ করলাম, অর্থাৎ আমি এবার থার্ড ইয়ারে, ঠিক আছে? থার্ড ইয়ারেরও ক্লাস শুরু হয়ে যাবে, এই যে 8 তারিখ থেকে আমাদের থার্ড ইয়ারের ক্লাস শুরু। আচ্ছা, অর্থ অনুসারে বাক্য যে 5 প্রকার আমরা ক্লিয়ার। এখন আমরা জানবো যে আমি যদি একটা বাক্য লিখি সেটা কি বাক্য হয়ে যাবে? না, একটা বাক্য সঠিক হতে হলে সেই বাক্যের 3টা জিনিস থাকতে হবে। সবাই নোট করো, কিন্তু আবারও বলছি, একটা বাক্য সার্থক হতে গেলে এগুলো কিন্তু বর্ণনামূলকে আসে, কিন্তু আমরা বর্ণনামূলক করব না, আমরা কি করব বাক্য রূপান্তর করব ডিরেক্ট, যাতে আমরা মার্কসটা ভালো পাই, হলেই সঠিক। আবার বাক্য রূপান্তর করতে গেলে কিন্তু আমাকে এগুলা জানতে হবে, না হলে আমি রূপান্তর করতে পারবো না। দেখো কি বলছে যে একটা বাক্য সার্থক হতে হলে সেই বাক্যে 3টা গুণ থাকতে হবে, ঠিক আছে? কি কি থাকতে হবে? সেই বাক্যে আকাঙ্ক্ষা থাকতে হবে, আসক্তি থাকতে হবে এবং যোগ্যতা থাকতে হবে, ঠিক আছে? রাজকুমার রাজ আজকে আমাদের সাথে প্রথম ক্লাস করছে। আচ্ছা দেখো, তাহলে কি একটা সার্থক বাক্যের 3টা গুণ কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, ঠিক আছে? সার্থক বাক্যের এই 3টা গুণ কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এখন আমরা জানবো আকাঙ্ক্ষা কি, আসক্তি কি, যোগ্যতা কি। আকাঙ্ক্ষা কি শোনো, আমরা কি জানি পদ কাকে বলে? পদ হচ্ছে একটা বাক্যের প্রত্যেকটি শব্দকে এক একটা পদ বলে, ঠিক আছে? একটা বাক্যের প্রত্যেকটি শব্দকে এক একটা পদ বলে। এখন আমি যদি বলি আমি ভাত,
তাহলে কি বাক্যটা ইনকমপ্লিট থেকে গেল। এবার আমি ভাত কি হতে পারে এরপরে? হতে পারে আমি ভাত খাই বা আমি ভাত খাই না, কত কিছু হতে পারে, বা আমি ভাত খেয়েছিলাম কিন্তু আমি বাক্যটা কমপ্লিট না করে রেখে দিলাম যে আমি ভাত। তাহলে আমি ভাত পর্যন্ত তোমার আরেকটা পদ শোনার ইচ্ছা রয়েছে, অর্থাৎ আরো একটা শব্দ শোনার ইচ্ছা রয়েছে। এই যে একটা পদের পরে আরেকটা পদ বা একটা শব্দের পরে আরেকটা শব্দ শোনার যে ইচ্ছা, এটাই হচ্ছে আকাঙ্ক্ষা। যেমন দেখো এখানে একটা উদাহরণ রেখেছি তোমাদের জন্য, যে ঢাকা বাংলাদেশের। কি এটা তো কমপ্লিট না, বাক্যটা কমপ্লিট হতে হবে। তাহলে এই যে ঢাকা বাংলাদেশের বলার পরে তোমার আমার মধ্যে ইচ্ছা জাগতেছে যে এই বাক্যের পরের টুকু কি হবে। এই যে একটা শব্দ শোনার পর আরেকটা শব্দ শোনার যে ইচ্ছা, সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা। এই বাক্যটা তখনই কমপ্লিট হবে যখন আমি লিখবো যে ঢাকা বাংলাদেশের, ধরো লিখলাম যে রাজধানী তো সবাই লেখে, আমি লিখলাম ঢাকা বাংলাদেশের বড় শহর। এখন কিন্তু বাক্যটা কমপ্লিট, আমার আর কোনো কিছু শোনার। আমি তাহলে এই যে আসক্তি থেকে আবার বলি, ঠিক আছে? আসক্তিটা আরেকবার বলি, যোগ্য আকাঙ্ক্ষাটা বলেছি। আসক্তিটা হচ্ছে যে বাক্যে যে শব্দগুলো আমি পরপর লিখবো, একটা বাক্য তো আর একটা শব্দ নিয়ে হয় না, অনেকগুলো শব্দ নিয়ে হয়। এখন এই শব্দগুলো সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে, যেটার পরে যেই শব্দ আসা উচিত সেটার পরে সেই শব্দ আসতে হবে, না হলে কি হবে, বাক্যটার অর্থ ঠিক থাকবে না এবং বাক্যটা সার্থক হবে না, অর্থাৎ সেটা বাক্যই হবে না। আমি যদি বলি একটা উদাহরণ, যে আমি যাই করতে খেলা, তাহলে এটার কি অর্থ ঠিক থাকলো? আমি যাই করতে খেলা, এটা দিয়ে না জানি কি অর্থ প্রকাশ পাচ্ছে। কিন্তু আমি যদি বলি আমি খেলা করতে যাই, তাহলে কি শব্দগুলো সুন্দরভাবে যার যার জায়গায় শেষে বসেছে, তাহলে এটা সঠিক হয়েছে। ঠিক তেমন দেখো আসক্তির একটা উদাহরণ আমি তোমাদের জন্য রেখেছি, যে এখানে দেখো লেখা আছে মেঘ বর্ষা গরজে ঘন গগনে। তুমি কিছুই বুঝতে পারছো না যে এখানে কি লিখেছে আপু, তাই না? কিন্তু আমি যখন বলবো যে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, আমি যখন লিখবো গগনে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, তাহলে এখন তুমি বুঝতে পারছো যে আপু কি লিখেছে। তাহলে এটাই হচ্ছে আসক্তি, যে যেটার যেখানে স্থান শব্দগুলো সুন্দরভাবে সাজিয়ে লেখা, সুন্দর করে না সাজিয়ে লিখলে সেটা কি বাক্য হবে না। এরপরে বলছে যোগ্যতা। যোগ্যতা মানে কি, যে তুমি যে বাক্যটি বললে, ধরো বাক্যে তোমার আকাঙ্ক্ষাও ঠিক আছে, বাক্যে তুমি সুন্দর করে যেই শব্দ যেখানে বসাতে হবে তুমি বসিয়েছো, আসক্তিও ঠিক আছে, কিন্তু সেই বাক্যটি তুমি এমন ভাবে বললে যার আসলে কোনো অর্থ হয় না। আমি যদি বলি মাছ আকাশে ওড়ে, গরু গাছে থাকে, এই যে বাক্যে দেখো কোথাও কি ভুল আছে, কিন্তু বাক্যের তো অর্থ ঠিক নাই। তাহলে অর্থ সঙ্গতি থাকতে হবে, বাক্যের সঠিক অর্থ থাকতে হবে, তাহলেই সেটা একটা সার্থক বাক্য হবে। যেমন এখানে দেখো একটা উদাহরণ রয়েছে, মাছেরা আকাশে ওড়ে। এটা তো একদম একটা আজগুবি কথা না? মাছ কি কখনো আকাশে উঠতে পারে? কিন্তু মাছেরা পানিতে থাকে, তখন কিন্তু হচ্ছে যে অর্থ ঠিক থাকবে এবং একটা সার্থক বাক্য হবে। এখন কি তোমরা ক্লিয়ার? সার্থক বাক্যের বৈশিষ্ট্য তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ফয়সাল আরফত বলছে সোনার তরীর ফার্স্ট লাইন, একদম ঠিক তাই। ঝাপসা দেখায় হঠাৎ কেন? কেন ঝাপসা দেখা যাবে কেন? অনামিকা বলছে আপু কমেন্ট পড়ে সাউন্ড ছিল না, এর জন্য বুঝতে পারি নাই। এই যে আমি তো আবার রিপিট করেছি এটা। মেঘলা মেঘলা বলছি ক্লিয়ার। আমাকে জানাও যে তোমরা এটা ক্লিয়ার কিনা। হাতি আকাশে ওড়ে আলোর দিশারি, এই যে এটাও কিন্তু একটা কি বলতো কিসের উদাহরণ হবে? যোগ্যতা হানি ঘটেছে, অর্থাৎ এটার কোনো অর্থ নাই। রাবিয়া ইসলাম ক্লিয়ার বলছে, সোনিয়া আক্তার বলছে ক্লিয়ার, মোহনা বলছে জি ক্লিয়ার, শিহাব বলছে ক্লিয়ার। শিহাব কি অনেকদিন পর ক্লাসে আসলো নাকি?
আচ্ছা ঠিক আছে। সাব্বির হোসেন বলছে আপু আসক্তিটা আরেকবার বলেন প্লিজ। আচ্ছা, আসক্তি হচ্ছে বাক্যের শব্দগুলো সঠিকভাবে সাজিয়ে লিখতে হবে। আমি ওই যে উদাহরণটা বলেছি যে আমি যাই করতে খেলা, এটা কোনো অর্থ হলো না। আমি যাই করতে খেলা শব্দের গুলো কি ঠিক জায়গায় বসেছে কিনা, আমি যখন বলবো আমি খেলা করতে যাই তখন বাক্যটা ঠিক থাকবে। যেমন এই যে সোনার তরী কবিতার ফার্স্ট লাইন ছিল কি, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, তাই না? কিন্তু এটার দেখো লিখেছি মেঘ বর্ষা গরজে ঘন গগনে। এটা দিয়ে কিন্তু তুমি কিছুই বুঝতে পারছো না। অর্থাৎ শব্দ সঠিকভাবে সাজিয়ে লিখতে হবে যে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, এটাই হচ্ছে আসক্তি। ঠিক আছে? সুমাইয়া রাত্রি, বাহ সুন্দর নাম। রাত্রি বলছে যে ফার্স্ট টাইম ক্লাস করলাম কিন্তু ভালো লাগছে। থ্যাংক ইউ রাত্রি, তুমি ক্লাস করতে থাকো, ইনশাল্লাহ ভালো লাগবে। এবার যেটা বলেছিলাম যে গঠন অনুসারে বাক্য 3 প্রকার, এটা কিন্তু অনেক সময় এলোমেলো হয়ে যায়, না হলে তো ইটস ওকে, ভেরি গুড। যে অর্থ অনুসারে বাক্য 5 প্রকার, গঠন অনুসারে বাক্য 3 প্রকার। দেখো গঠন লিখতে গিয়ে দেখো 3টা ওয়ার্ড লাগছে, যে গ ঠ দন্ত ন। গঠন লিখতে 3টা, তো এই গঠন অনুসারে বাক্য 3টা। তাহলে গঠন অনুসারে যদি বাক্য 3টা হয়, আরেকটা যেটা আছে সেটা 5টা হবে। এভাবে আমরা মনে রাখবো। ঠিক আছে? শিহাব বলছে না আপু ছিলাম আগে থেকে। আছে, তাহলে হয়তো লক্ষ্য করিনি। দেখো গঠন অনুসারে বাক্য 3 প্রকার। গঠন অনুসারে যে বাক্য 3 প্রকার, এটা কি কি? সরল, জটিল, আর একটা হচ্ছে যৌগিক। ঠিক আছে? কি কি? সরল, জটিল আর যৌগিক। এখন আমরা জানবো যে সরল কি। যদি কোনো বাক্যে একটা উদ্দেশ্য থাকে আর একটা বিধেয় থাকে, সেটা হবে সরল। অর্থাৎ যদি একটা বাক্য থাকে, ঠিক আছে, ডিরেক্ট একটা বাক্য থাকে, কোনো কানেক্টর দ্বারা যদি যুক্ত না থাকে, তাহলে কি হবে? সেটা সরল বাক্য। অর্থাৎ একটা বাক্য থাকলে সেটা সরল বাক্য, আর একটা বাক্য থাকলে সেখানে একটা উদ্দেশ্য আর একটা বিধেয় থাকবে। ঠিক আছে? যেমন দেখো আমি ভাত খাই, আমি ভাত খাই, এখানে কি একটা বাক্য, তাই এটা একটা সরল বাক্য। ঠিক আছে? কিন্তু আমি যদি বলতাম যে আমি ভাত খাই এবং ভাত খেয়ে বাজারে যাই, আমি ভাত খাই তারপরে বাজারে যাই, যদি এমন হতো তাহলে এটা কিন্তু সরল বাক্য হতো না। কারণ আমি ভাত খাই একটা বাক্য রয়েছে, তারপরে বাজারে যাই আরেকটা বাক্য, তাহলে এটা কিন্তু সরল হলো না। সরল বাক্য হবে হচ্ছে একটা বাক্য থাকবে। ঠিক আছে? ম্যাম বাক্যতত্ত্বের বিকল্প হিসেবে কি আসে? বাক্যতত্ত্বের বিকল্প হিসেবে আসে হচ্ছে এটাই যে তোমার একটা বর্ণনামূলক প্রশ্ন থাকবে বাক্যতত্ত্ব রিলেটেড, আর অথবা দিয়ে থাকবে হচ্ছে ধরো 5টা বাক্য দিয়ে দিবে, বাক্যের রূপান্তর করতে বলবে, যে সরল থেকে জটিল বা জটিল থেকে যৌগিক, এমন। ঠিক আছে? এরপরে বলছে জটিল। একটা ছিল সরল, যে কিছুই বুঝতো না, স্ট্রেট কাট একটা নিয়ে খুশি থাকতো। এবার আসলো জটিল। জটিল কি বলতো? জটিল একটু সরল না, অর্থাৎ এখানে একাধিক বাক্য থাকবে। ঠিক আছে? একটা প্রধান খণ্ড বাক্য থাকবে এবং একাধিক আশ্রিত বাক্য থাকবে। ওয়ার্ডটা শুনতে অনেক বেশি কঠিন লাগে, তুমি এটা মাথায় রাখবে যে জটিল বাক্যে কি হবে? 2টা বাক্য থাকবে। ঠিক আছে? এবং সেই 2টা বাক্য কি কি দ্বারা যুক্ত থাকবে জানো? যে সে, যে ভালো মেয়ে, ধরো বাক্যটা এমন থাকলো যে ভালো মেয়ে সে ক্লাস করে, যে ভালো ছেলে সে ক্লাস করে। তাহলে এখানে কি ভালো মেয়ে একটা বাক্য, ক্লাস করে আরেকটা বাক্য, যুক্ত হয়েছে কি দিয়ে? যে আর সে দিয়ে। তাহলে এই যে যদি কোনো বাক্যে যে সে, যা তা, যিনি তিনি, যারা তারা, যখন তখন, যেহেতু সেহেতু, বরং তবুও, এই টাইপের জিনিস যদি থাকে তাহলে তুমি একদম শিওর হয়ে যাবা যে এটা হচ্ছে জটিল বাক্য। যেমন দেখো যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। ঠিক আছে? এখানে আছে দেখো যে আর সে, যে সে দ্বারা যুক্ত আছে। ঠিক আছে? তাহলে আমি ধরে নিব যে এটা হচ্ছে জটিল। এখন আশ্রিত বাক্য, স্বাধীন বাক্য,
স্বাধীন খণ্ডবাক্য, প্রধান খণ্ডবাক্য, অপ্রধান খণ্ডবাক্য, এইসব দিয়ে কি অযথায় আমার কাছে অনেক জটিল লাগতো আমি যখন পড়তাম। এই কারণে আমি এটা বাদ দিয়ে দিলাম, এইসব খণ্ডবাক্য টণ্ডবাক্য বাদ দিয়ে দিলাম। এটা মাথায় রাখলাম, যদি একটা বাক্য থাকে ডিরেক্ট তাহলে সেটা সরল বাক্য, যদি দুইটা বাক্য থাকে এবং সেটা যদি যে সে যা তা যদিও যদিও তবুও তারপরে বরং তবু যেহেতু সেহেতু যখন তখন এইসব দ্বারা যে যুক্ত থাকে তাহলে সেটা হবে হচ্ছে জটিল বাক্য। ঠিক আছে, তুমি যদি না আসো তবে আমি যাব না, ফাতেমা বলছে। একদম ঠিক তাই, যেমন কর্ম তেমন ফল, একদম ঠিক তাই। ও আরেকটা কথা হচ্ছে যে জটিল বাক্যের আরেকটা নাম কিন্তু হচ্ছে মিশ্র বাক্য। ঠিক আছে, যদি তোমাকে বলে যে সরল বাক্য ধরো দেওয়া রয়েছে, বলো যে মিশ্র বাক্যে রূপান্তর করো। ঠিক আছে, মিশ্র বাক্যে রূপান্তর করতে বললে এখন তুমি কনফিউজ হয়ে গেলে, আল্লাহ আপু তো মিশ্র বাক্য পড়াই নাই, তাহলে এটা কি হবে? জটিল বাক্যের আরেক নামই হচ্ছে মিশ্র বাক্য। ঠিক আছে, সবাই লিখে নাও। এবার দেখো যৌগিক বাক্য কি। যৌগিক বাক্যেও ওরকম দুই বা দুইটা বাক্য থাকবে এবং সেটা কি হবে দেখো, যোগ থাকবে হচ্ছে কিন্তু দিয়ে, এবং দিয়ে, অথবা, নাইলে, নইলে, সুতরাং, তবে, না হয়, ও, ফলে, তারপর, এরকম থাকবে। দেখো জটিল বাক্যে এমন থাকে যে দুই জায়গাতেই কানেক্টর থাকে, দুই জায়গাতে। আবারও বলছি, দেখো আমি আগের স্লাইডে যাই, দুই জায়গাতে থাকবে, যে এখানে একটা থাকবে, এখানে যখনই কানেক্টর আসবে দুইটা হবে মিল রেখে, যে সে যা তা যদিও তবুও তারপরে যখন তখন। ঠিক আছে, এরকম দুই জায়গায় থাকবে, এটা কি জটিলে। আর যৌগিকে কি হবে, একটা কানেক্টর থাকবে, অর্থাৎ একটা সংযোগ চিহ্ন থাকবে। সেটা কি, কিন্তু থাকতে পারে, এবং থাকতে পারে, অথবা থাকতে পারে, না হলে থাকতে পারে, নইলে থাকতে পারে, সুতরাং, তবে, না হয়, ও, ফলে, তারপর, এইগুলা থাকতে পারে। যেমন দেখো, তুমি যাবে না হয় আমি যাব, এখানে একটা উদাহরণ দিয়েছে, তুমি যাবে না হয় আমি যাব। ঠিক আছে, এখানে কি তুমি যাবে একটা বাক্য, আমি যাব একটা বাক্য, এবার দুইটাকে কি করলো, না হয়তে যুক্ত করে দিল এবং দিয়ে অর্থ চেঞ্জ হয়ে গেল, যে হয় তুমি যাবে না হয় আমি যাব, এরকম একটা অর্থ দিল না, যে তুমি যাবে না হয় আমি যাব। এটাই হচ্ছে যৌগিক বাক্য। আচ্ছা, সবাই ক্লিয়ার বলছো? তাহলে আমি পরবর্তীটাতে চলে যাই। এখন আমরা জানবো বাক্য রূপান্তর কিভাবে হতে পারে। ঠিক আছে, বাক্য রূপান্তর কিভাবে হতে পারে, অর্থাৎ একরকম বাক্য থাকলো আর একরকম বাক্য। ধরো আমাকে থাকলো একটা নেতিবাচক বাক্য, এটাকে আমার বললো ইতিবাচক বাক্যে রূপান্তর করো। ধরো আমার কাছে থাকলো একটা সরল বাক্য, এটাকে বললো যে জটিল বাক্যে রূপান্তর করো। এখন এই রূপান্তর করাগুলো কিন্তু এগুলো একটা স্পেসিফিক কিছু রুলস রয়েছে, যে রুলস গুলা আমি তোমাকে পড়াবো, কিন্তু আমি সত্যি কথা বলছি এগুলো আসলে রুল গুলা কাজে লাগে না। কেন লাগে না এগুলো তুমি নিজেই বুঝবা, রুলস পড়ে পড়ে মিলাতে গেলে ওইটা আরো কঠিন হয়ে যায়, আমার কাছে এটা মনে হয়। তুমি কয়েকবার ক্লিয়ার আছে বোর্ড? আচ্ছা ঠিক আছে, তাহলে যে আপুটা বলেছিলে যে বোর্ড ঝাপসা দেখা যায়, তোমার মনে হয় নেট প্রবলেম হচ্ছে তাহলে। ঠিক আছে, এখন দেখো আমি যেটা বললাম, যে যদি আমি রুলস অনুযায়ী সবকিছু মনে রাখতে চাই তাহলে কিন্তু আমি গুলাই ফেলবো, রুলসও মনে থাকবে না, আবার যে কাজটা করতে চাই ওটাও হবে না। তাহলে আমার কি করতে হবে, ব্যাপারটাকে শর্টকাটে বুঝে নিতে হবে, যে বাক্য রূপান্তর যতই আমি করি না কেন সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে বাক্যের যেন অর্থ পরিবর্তন না হয়, অর্থ পরিবর্তন হওয়া যাবে না। যদি আমি বলি যে মানুষ মরণশীল, এটা একটা ইতিবাচক বাক্য, এই বাক্যকে নেতিবাচক বাক্যে পরিবর্তন করো। ঠিক আছে, নেতিবাচক বাক্যে রূপান্তর করো, তাহলে মানুষ মরণশীল এটাকে আমি নেতিবাচক এভাবে করব যেন পরিবর্তন করার পরে অর্থ চেঞ্জ না হয়ে যায়। আমি যদি বলি মানুষ মরণশীলের নেতিবাচক হচ্ছে মানুষ অমর নয়, ঠিক আছে, মানুষ অমর নয় মানে যেটা, সেই মানুষ মরণশীল মানেও কিন্তু সেটা অর্থ ঠিক থাকলো, আবার নয় দ্বারা কি নেতিবাচকও হয়ে গেল। তোমরা কি বুঝতে পারছো? মেইন কথা হচ্ছে যে অর্থ চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, রৌনক জাহান জান্নাত অনামিকা বলছে আপু কোশ্চেন কিভাবে আসে?
কোশ্চেন কিভাবে আসে প্রথমে তো আমি বলেছি, এরপরও কোশ্চেন কিভাবে আসে আমি দেখিয়ে দেব। এই স্লাইডটার পরে কোশ্চেন কিভাবে আসে একদম প্র্যাকটিক্যালি দেখাই দিব, ঠিক আছে? দেখো কি বলছে, যখন আমি সরল বাক্যকে মিশ্র বাক্যে রূপান্তর করব। মিশ্র বাক্য কোনটা? জটিল বাক্য। অর্থাৎ সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করব কিভাবে, দেখো কি লেখা আছে আমরা একটু পড়ি। সরল বাক্যকে মিশ্র বাক্যে পরিণত করতে হলে সরল বাক্যের কোনো অংশকে খণ্ড বাক্যে পরিবর্তন করতে হয় এবং উভয়ের সংযোগ বিধানে সম্বন্ধ সূচক, ওই যে বলেছিলাম যে মিশ্র বাক্য মানে জটিল বাক্যে কি আসবে, যে যদি, তবে, যে, সে, যদিও, তবুও, যারা, তারা, যে, সে, যেমন, তেমন, এইগুলা দিয়ে যুক্ত করতে হবে তোমাকে। ওই যে চেনার উপায় বলেছিল না, যে, সে, যদিও, তবুও, তারপরে হচ্ছে কি যেমন তেমন, এইগুলা দিয়ে তোমাকে যুক্ত করতে হবে। আমি এগুলা পড়বো না, এইগুলা আমার দরকার নাই। আমার এগুলা পড়লে আমার মাথা নিজেরই আওলায় আসে যে খণ্ডবাক্য কি, কিসে কি। একদম অ্যান্সার করার মতো আমি বলছি, ঠিক আছে? সেটা কি, দেখো সরল বাক্য দিল, ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে। এখন এটাকে বলছে যে মিশ্র বাক্য বা জটিল বাক্যে রূপান্তর করতে হবে। এখন জটিল বাক্য রূপান্তর করতে গেলে কি কি আসে? যারা, তারা, যদিও, তবুও, তারপরে যেমন তেমন, যে, সে, এরকম আসে। তাহলে আমি এটা কিভাবে রূপান্তর করতে পারি? ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে। আমরা কি এভাবে বলতে পারি, যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে? এই দেখো, যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। সরল বাক্যে একটা বাক্য ছিল, মিশ্র বাক্যে কি হলো, দুইটা বাক্য আসলো। এই একটা বাক্যকে ভেঙেই দুইটা বাক্য আসলো, কিন্তু গঠন অনুসারে যে রুলস গুলো ছিল, যে মিশ্র বাক্য বা জটিল বাক্য হতে গেলে যারা, তারা, যদিও, তবুও, যে, সে, যেমন তেমন, এগুলো আসতে হবে, যথাযথ এগুলো আসতে হবে। তাহলে আমি সেই রুলস অনুযায়ী মিল রেখে আমি এটা করলাম যে যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। তোমরা কি ক্লিয়ার? যে ভালো ছেলে সে শিক্ষকের আদেশ পালন করে, ঋতু বলছে। আচ্ছা, ফাহাদ মোল্লা বলছে যে যারা ভালো ছেলেরা ম্যামের আদেশ পালন করে। একদম ঠিক তাই, শুধু ম্যাম না, স্যারের আদেশও পালন করতে হবে, ঠিক আছে? আকলিমা সুলতানা আখি, আচ্ছা দেখো, ক্লাসের আপডেট সকল কিছু পাবে তুমি সিআরডেমি এর যে পেজ রয়েছে, সিআরডেমি এর পেজে তোমাকে সর্বপ্রথম তুমি ফলো দিয়ে রাখো, ঠিক আছে? সিআরডেমি এর পেজে কখন ক্লাস হয়, ক্লাস রুটিন, কোন দিন কি পড়াবো, সবকিছুর আপডেট দেওয়া হয় এবং এখানে প্রথম থেকে আজ পর্যন্ত যত ক্লাস হয়েছে সবকিছুর রেকর্ড রয়েছে, তুমি এখানে সবকিছু পাবে। আচ্ছা, তোমরা সবাই ক্লিয়ার? আমার তোমাদের কমেন্ট দেখে মনে হচ্ছে। এখন দেখো কি বলছে, যে সরল বাক্যকে যৌগিক বাক্য। আমরা কি জানি যৌগিক বাক্যে কি থাকে, যে এবং, কিন্তু, এই টাইপের জিনিসগুলা থাকে, ঠিক আছে? তাহলে কি যৌগিক বাক্যে কি থাকে, কিন্তু থাকে, এবং থাকে, এগুলো দিয়ে যুক্ত হয়। একদম খালি তোমরা অন্য কোনো কিছু মাথায় নেওয়ার দরকার নাই, শুধু এটা মাথায় রাখবা যে কোন বাক্যে কোনগুলো থাকে। সরল বাক্যে একটা বাক্য, জটিল বাক্যে কি হবে, দুই বা ততোধিক বাক্য আসবে এবং সেখানে যদিও, তবুও, যখন, তখন, যে, সে, যারা, তারা, এই টাইপের জিনিসগুলো থাকবে। মানে দুইটা জিনিস আসবে, যে যারা থাকলে তারা আসবে, এরকম দুইটা মিল করে করে হবে। এবার কি যৌগিক বাক্যে কি হবে, এবং, তবুও, না হলে, এই টাইপের জিনিসগুলো একটা কানেক্টর থাকবে, ঠিক আছে? যেমন দেখো, আপু আপনি কোন কলেজ থেকে পড়েছেন? আমি যশোর একটা কলেজে পড়েছি, কারণ আমার বাসা হচ্ছে যশোর, ঠিক আছে? যৌগিক সরল বাক্য লেখা একটা দিয়েছে, তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন। এখন এটাকে আমি যৌগিক বাক্যে রূপান্তর করব, সেটা কিভাবে দেখো, তিনি আমাকে 5 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন, ঠিক আছে? এই যে দেখো এবং চলে এসেছে, এবং দেখে আমরা বুঝে গেলাম যে এটা হচ্ছে যৌগিক বাক্য। তোমরা কি ক্লিয়ার? তিনি আমাকে 5 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন। এইগুলো না প্র্যাকটিস করলে সবচেয়ে বেশি ভালো হয়।
আচ্ছা, তার বয়স হলেও শিক্ষা হয়নি, যৌগিক। এটা কি হতে পারে? তার বয়স হয়েছে তবুও তার শিক্ষা হয়নি, ঠিক আছে? এই যে তবুও এসেছে। এবার দেখো, মিশ্র বাক্যকে সরল বাক্যে রূপান্তর করব, অর্থাৎ সরল বাক্যে কোনো ধরনের কানেক্টর থাকবে না, কানেক্টর লেস যেটা, সেটা হচ্ছে সরল বাক্য। দেখো, যাদের বুদ্ধি নেই তারাই এ কথা বিশ্বাস করে। এখন আমি কি বলেছি যে অর্থ কিন্তু ঠিক থাকতে হবে, অর্থ চেঞ্জ হয়ে গেলে কিন্তু বাক্য রূপান্তর তোমার ভুল এবং তোমাকে 0 দিবে। তাহলে যাদের বুদ্ধি নেই তারাই একথা বিশ্বাস করে, যাদের বুদ্ধি নেই মানে কি? বুদ্ধিহীন যারা। তাহলে এটা সরল বাক্য কি? বুদ্ধিহীনেরা একথা বিশ্বাস করে বা নির্বোধরা একথা বিশ্বাস করে, ঠিক আছে? একটা বাক্য হয়ে গেল সরল বাক্য, কিন্তু অর্থ। ম্যাম আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাই। আচ্ছা, হোয়াটসঅ্যাপ যে নাম্বার রয়েছে, সিআরএমির হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো স্ক্রিনে আছে, অথবা সিআরএমি গ্রুপে গেলেও তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে তোমাকে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। ঠিক আছে, এখন দেখো তাহলে কি যৌগিক বাক্য কি? এটা হবে হচ্ছে যৌগিক বাক্য, ঠিক আছে? আর এটা হচ্ছে সরল বাক্য, এটা হবে সরল বাক্য। সরল বাক্য, ঠিক আছে? কোনো ধরনের কানেক্টর থাকবে না। এবার মিশ্র বাক্য। সরল বাক্যকে আমি যৌগিক বাক্যে রূপান্তর করব কিভাবে, দেখো। সরল, ঠিক আছে? এটা সরল বাক্যের উদাহরণ দেখো, এখানে কি লেখা আছে আমার পড়ার দরকার নাই, আমার শুধু রূপান্তর করতে পারলেই হচ্ছে, ঠিক আছে? ব্যাপারটা কেমন, যে যদি সে কাল আসে তাহলে আমি যাব, এটা কিন্তু সরল না, ঠিক আছে? এটা হবে হচ্ছে মিশ্র বাক্য। যদি, কারণ এখানে আছে যদি তাহলে, দেখো দুইটা কানেক্টর, যদি তাহলে, এমন দুইটা থাকলে কি? জটিল, ঠিক আছে? দুইটা থাকলে জটিল, দুইটা থাকলে জটিল। যদি সে কাল আসে তাহলে আমি যাব, এই জটিলকে আমি যৌগিকে করব। কিভাবে করব? যদি সে কাল আসে, সে কাল আসবে এবং আমি যাব, একটা কানেক্টর থাকবে। যৌগিকে কি হবে? একটা কানেক্টর থাকবে। জটিল কি? জটিলের মনের মধ্যে অনেক প্যাচ গোস। সেটা কি হয় না এমন যে আমরা অনেক সময় ডাবল টাইমিং করি, একটা ধরো একটা বয়ফ্রেন্ড আছে বা একটা গার্লফ্রেন্ড আছে, সেটাকে আমি লুকিয়ে রেখে কি করলাম, আরেক জায়গায় আরেকটা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বানাইলাম। এই যে আমার মনের মধ্যে কত জটিলতা, এই যে দুই জায়গায় যে আসলো, ঠিক তেমন বাক্যও সেম, যে দুইটা কানেক্টর চলে আসে। কানেক্টর কিন্তু মূলত একটাই, কিন্তু আমি তোমাদের বোঝার জন্য আমি বলছি যে যদি তাহলে, যারা তারা, এরকম আসে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি কি আছে। এইগুলা কিন্তু একদম সেম ভাবে প্রত্যেকটা করা। আমি অলরেডি যদি প্র্যাকটিসে চলে যাই তাহলে ব্যাপারটা ভালো হবে, কারণ তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। আমি সরাসরি প্র্যাকটিসে চলে যাচ্ছি। এসকে বস বলছে আপু কি বলেন এগুলা, মানে ও কিন্তু আসলে অনেক ভালো ছেলে। তোমরা সবাই আজকে আমরা যারা যারা আছি, এই যে 92 জন যে ক্লাস করছি, সবাই আমরা একদম ধরে নিতে পারি যে এসকে বস হচ্ছে অনেক ভালো ছেলে। আচ্ছা যাই হোক, মজা করলাম। এখন দেখো কি বলছে, প্রথমটা সরস্বতী বর দেবেন না, এটা বর দেবেন না, দেখো না, তার মানে এটা হচ্ছে একটা নেতিবাচক বাক্য, অর্থাৎ নেগেটিভ বাক্য। এটাকে আমি কি করব, প্রশ্নবোধক বাক্য বা কোশ্চেন আকারে নিয়ে আসব, ঠিক আছে? কিন্তু বাক্যের রূপান্তর করতে হলে প্রথম শর্ত এবং একমাত্র শর্ত কি, বাক্যের অর্থ চেঞ্জ হবে না। বাক্যের অর্থ চেঞ্জ না করে আমাকে বাক্য রূপান্তর করতে হবে। সরস্বতী বর দেবেন না, এখন আমার কোশ্চেনটা এভাবে হতে পারে, সরস্বতী বর দেবেন কি? হ্যাঁ বাচক থাকলে বাক্যে, যদি কোশ্চেন করার ক্ষেত্রে না বাচক চলে আসে। এখানে যেহেতু বর দেবেন না,
যেহেতু বলা আছে সরস্বতী বর দেবেন না, এটা একটা নেগেটিভ বাক্য এবং এই নেগেটিভ বাক্যকে প্রশ্নবোধক করলে দেখো সরস্বতী বর দেবেন কি, এখানে কোনো নেগেটিভিটি আসছে না। যদি এখানে থাকতো সরস্বতী বর দেবেন তাহলে এখানে কি আসতো জানো, যদি থাকতো যে সরস্বতী বর দেবেন, ধরো না নাই, তাহলে এখানে আসতো হচ্ছে সরস্বতী কি বর দেবেন না। প্রশ্নবোধক বাক্যে যদি রূপান্তর করতে বলে অবশ্যই বাক্যের শেষে যেন আবার দাড়ি দিয়ে বসে থেকো না, তাহলে কিন্তু কেটে দিবে, ঠিক আছে। রাবিয়া ইসলাম বলছি আজকে গরিব বলে আপু কমেন্ট করে না। আসলে আজকে আমি বাক্য তত্ত্বটা একটা ক্লাসে শেষ করব তোমাদের সামনে, যেহেতু অনেকের পরীক্ষা আছে বা পরীক্ষা চলছে, এই জন্য এখন আমি বেশি কমেন্ট নিতে গেলে কি হবে বলো তো, আর হচ্ছে যে শেষ করতে পারবো না। আর কমেন্ট আমি তোমাদের করার সুযোগ দিব একটা জিনিস পড়ানোর শেষে, যেখানে আমার মনে হবে এখানে তোমাদের কোশ্চেন থাকতে পারে, সেখানে হচ্ছে আমি তোমাদেরকে বলবো যে এখন তোমরা কোশ্চেন করো। আচ্ছা ঠিক আছে, তোমরা কি বুঝতে পারছো যে পার্থক্য? যদি হ্যাঁ বাচক কোনো শব্দ থাকে, যেমন ধরো সরস্বতী বর দেবেন, তাহলে কোশ্চেন করতে গেলে যে না বাচক আসবে, ঠিক আছে, নেগেটিভ আসবে যে সরস্বতী কি বর দেবেন না। কিন্তু এখানে যেহেতু আছে সরস্বতী বর দেবেন না, তাহলে কোশ্চেনে আসলো যে সরস্বতী বর দেবেন কি। তোমরা কি এটা ক্লিয়ার? বর মানে হচ্ছে আশীর্বাদ, ঠিক আছে। আচ্ছা তার মানে তোমরা হচ্ছে ক্লিয়ার, তাই না? এরপরে দেখো 2 নম্বরে কি বলছে, এদেশ বড় বিচিত্র, বিস্ময়বোধক। চিহ্নগুলো কিন্তু অবশ্যই বলছি বিরাম চিহ্ন লাস্টে যেন ঠিক থাকে। বিস্ময় বললে যেন বিস্ময়বোধক আসে, কোশ্চেন যদি করে তাহলে সেখানে যেন কোশ্চেন মার্ক থাকে, ঠিক আছে। এদেশ বড় বিচিত্র, এটাকে আমার বিস্ময় আনতে হবে। তাহলে দেখো কি বলছে যে কি বিচিত্র এদেশ, কিংবা এটা আরো হতে পারে এদেশ বড় বিচিত্র। তাহলে এটা আরো কিভাবে হতে পারে বলতো? বিস্ময়বোধকে আসে যে আহা বা এই টাইপের জিনিসগুলো আসে না, এটা কিন্তু আরো এভাবে আসতে পারে যে আহা এদেশ বড় বিচিত্র, আহা এদেশ কত বিচিত্র, এরকম কিন্তু আসতে পারে, ঠিক আছে। অর্থাৎ তুমি অর্থ ঠিক রেখে যদি তুমি ট্রান্সফার করতে পারো তাহলে অবশ্যই তোমাকে মার্কস দিবে। এরপরে দেখো কি বলছে 3 নম্বরে, দেখো ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, এটাকে জটিল করতে বলছে, ঠিক আছে। জটিল মানে কি বলেছিলাম যে ওই যে 2টা কানেক্টর আসবে, ঠিক আছে। সেটা কি, যে সে যা তা যাহা তাহা যেমন তেমন যেরকম সেরকম, তাই না। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, এটা একটা সরল বাক্য, কারণ এখানে কোনো কানেক্টর নাই। এখন এই সরল বাক্যটাকে কি বলছে, জটিল বাক্যে রূপান্তর করছে। আচ্ছা ঠিক আছে, দেখি কিভাবে করা যায়। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, এটা আমি এভাবে বলতে পারি। দেখো এই দেখো যাহা তাহা চলে এসেছে, যাহা ঠাট্টার সম্পর্ক তাহাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। এই বাক্যে একটা জিনিস কিন্তু বোঝার আছে, খেয়াল করার আছে, সেটা কি দেখো, যাহা বলেছি যা তা কিন্তু বলিনি। আমি কিন্তু এভাবেও বলতে পারতাম যে যা ঠাট্টার সম্পর্ক তা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, কিন্তু যেহেতু এটা সাধু ভাষাতে আছে, ঠিক আছে, ঠাট্টার সম্পর্কটা কি স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, সাধু ভাষাতে আছে, তাই আমি সাধু ভাষাতেই রূপান্তর করব যে যাহা ঠাট্টার সম্পর্ক তাহা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। তোমরা আমাকে জানাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা, এই 3টা কোশ্চেন ক্লিয়ার কিনা আমাকে জানাও। আচ্ছা তোমরা আরো জানাও তো যে তোমরা বাক্য রূপান্তরটা বুঝতে পারছো কিনা। তোমরা কি বুঝতে পারছো?
আপু অ্যাডমিশনের জন্য কি রুলগুলা পড়া লাগবে? রুলস পড়া লাগে না, কিন্তু বাক্য রূপান্তর তোমাকে জানতে হবে। তার কারণ হচ্ছে অ্যাডমিশন তো অনেক কনফিউজিং থাকে, 4টা অপশনও তোমাকে দিয়ে দিবে কিন্তু সেম টাইপেরই থাকবে। এই যে আগে যেটা ছিল না, তোমাকে একটু দেখাই আমি। এই যে ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, ধরো এটা অ্যাডমিশনে আসলো, এবার এ দাগে দিল যে যাহা ঠাট্টার সম্পর্ক তাহাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। বি নাম্বারে দিল যা ঠাট্টার সম্পর্ক তা স্থির করিবার ইচ্ছা আমার নাই। এখন অ্যান্সার কোনটা হবে? তাহলে তোমাকে জানতে হবে যে কিভাবে হচ্ছে ব্যাপারগুলো এরকম, ঠিক আছে? খুব বেশি জটিল কোনো কিছু না। আচ্ছা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও তো। তোমরা কি বাক্য রূপান্তরটা বুঝতে পারছো? আচ্ছা সবাই ক্লিয়ার বলছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ধরে নিই ক্লিয়ার। দেখো আরেকটা কি বলছি, যিনি জ্ঞানী তিনি সত্যিকারের ধনী। আমাকে একটু তোমরা আগে বলো তো যে এটা কি বাক্য? যিনি জ্ঞানী তিনি সত্যিকারের ধনী, এটা কি বাক্য? ঝটপট কমেন্ট করে জানাও। যিনি ধনী তিনি সত্যিকারের, যিনি জ্ঞানী তিনি সত্যিকারের ধনী, এটা কি বাক্য? এটি হচ্ছে জটিল বাক্য, ঠিক আছে? একদম যেন ভুল না হয়। কিভাবে বলেছিলাম মনে রাখার জন্য, যে ওই যে ডাবল টাইমিং এর ব্যাপারটা, ঠিক আছে? এটাও ঠিক তেমন, যে 2টা জায়গায় কানেক্টর চলে আসে। যেমন দেখো যিনি আবার আসছে তিনি, 2টা আসছে, জটিল, ঠিক আছে? এভাবে তোমরা মনে রাখতে পারবা। কানিজ ফতেমা বলছে জি আপু বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কি বলছে? যিনি জ্ঞানী তিনি সত্যিকারের ধনী, এটাকে সরল বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে যিনি জ্ঞানী তিনি সত্যিকারের ধনী, মূলত যে জ্ঞানীকেই বোঝানো হচ্ছে। তাহলে সরল বাক্যে আমি রূপান্তর করব, কিন্তু কোনো ধরনের অর্থ চেঞ্জ হবে না। অর্থ চেঞ্জ করা যাবে না, এটা কিন্তু বাক্য রূপান্তরের সর্বপ্রথম এবং একমাত্র শর্ত, ঠিক আছে? যে বাক্যের অর্থ চেঞ্জ হবে না। তাহলে কি? যিনি জ্ঞানী তিনি সত্যিকারের ধনী, এই যে জ্ঞানীকেই বোঝানো হচ্ছে। তাহলে কি? জ্ঞানী সত্যিকারের ধনী, জ্ঞানী সত্যিকার ধনী। এরপর দেখো 5 নম্বর কি বলছে, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এখানে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? প্রশ্নে কি বলেছিলাম, যে হ্যাঁ বোধক থাকলে প্রশ্নে না বোধক নিয়ে আসতে হবে, আবার না বোধক থাকলে প্রশ্নে হ্যাঁ বোধক নিয়ে আসতে হবে। তাহলে কি? বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এটা হ্যাঁ বোধক। এখন প্রশ্ন করতে গিয়ে দেখো বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? নয়, এই দেখো নয়, ঠিক আছে? যদি থাকতো বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ নয়, তাহলে কোশ্চেন হতো এমন যে বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ, ঠিক আছে? পার্থক্য কিন্তু এখানেই। তারপরে দেখো বলছে সূর্যোদয়ে অন্ধকার কেটে যায়, ঠিক আছে? সূর্যোদয়ে অন্ধকার কেটে যায়, এখানে কোনো কানেক্টর নেই, তার মানে এটা একটা সরল বাক্য। এটাকে কি করতে হবে? জটিল বাক্য। মানে কি? ওই যে 2টা জায়গায় কানেক্টর আনতে হবে। সেটা কেমন? সূর্যোদয় অন্ধকার কেটে যায়, যখন সূর্যোদয় হবে তখন অন্ধকার কেটে যাবে, ঠিক আছে? এই দেখো যখন তখন আসলো, যখন তখন থাকলে কি? জটিল না? তাহলে সূর্যোদয় অন্ধকার কেটে যাবে, তাহলে যখন সূর্যোদয় হবে তখন অন্ধকার কেটে যাবে। চলে যায় পরবর্তীটাতে। বিপদ ও দুঃখ একসাথে আসে, দেখো ও রয়েছে, ঠিক আছে? বিপদ ও দুঃখ একসাথে আসে, এটাকে সরল বাক্যে রূপান্তর করতে হবে, অর্থাৎ কোনো কানেক্টর থাকবে না। তাহলে কি? বিপদ এলে দুঃখ আসে, ঠিক আছে? কোনো কানেক্টর আছে এখানে? মূল কথা হচ্ছে দেখো এটা কিন্তু খুব ইজি একটা ব্যাপার। তুমি আগে মাথা ঠান্ডা করো, তোমার মাথা আগে বোঝার জন্য উপযুক্ত করে নাও, তখন তুমি কি করবা নিজেই বুঝতে পারবা, যদি তুমি কয়েকবার এগুলো পড়ো। আমাকে যেতে হবে, এটা নেতিবাচক। নেতিবাচক করব, কিন্তু অর্থ ঠিক রাখতে হবে যে আমাকে যেতে হবে। তাহলে আমাকে না গেলে হবে না, আমাকে না গেলে হবে না মানে হচ্ছে আমার যেতে হবে, ঠিক আছে? অর্থ কিন্তু ঠিক আছে। নদীটি খুব সুন্দর, বিস্ময়সূচক, বাহ কি সুন্দর নদী, তাই না? বাহ কি সুন্দর নদী।
তাহলে নদীটি খুব সুন্দর, এটার বিশেষ্যসূচক কি হবে? এই যে বাহ দেওয়া রয়েছে, বাহ দিলে হচ্ছে কি বিশেষ্যসূচক আসবে, যে বাহ কি সুন্দর নদী। তিনি আর বেঁচে নেই, এটাকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে, ঠিক আছে? তিনি আর বেঁচে নেই। যৌগিক বাক্য কি? একটা কানেক্টর আসবে, সেটা কি? তিনি জীবিত ছিলেন কিন্তু এখন আর বেঁচে নেই, ঠিক আছে? তিনি আর বেঁচে নেই মানে তিনি জীবিত ছিলেন কিন্তু এখন আর বেঁচে নেই, অথবা তিনি বেঁচে ছিলেন কিন্তু এখন আর নেই, ঠিক আছে? মানে কিন্তু একটা কানেক্টর দিয়ে, একটা কানেক্টর দিয়ে তোমার হচ্ছে যে এটাকে কানেক্ট করতে হবে। একটা কানেক্টর থাকবে হচ্ছে যৌগিক বাক্যে, দুইটা থাকবে জটিল বাক্যে। যখন তখন এটা মনে রাখবো, যখন তখনের মতো এই টাইপের যা কিছু আসবে, যখন তখন, যারা তারা, যাহা তাহা, যে সে, যেমন তেমন, এটা হবে জটিলে। এবার কিন্তু, এবং, ও, যদিও, যদি, এই টাইপের গুলা হবে হচ্ছে যে যৌগিক বাক্যে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো প্রশ্ন কিভাবে আসে। চট্টগ্রাম বোর্ড 2019-এর প্রশ্ন আমি যদি দেখি, প্রশ্ন হচ্ছে এইভাবেই আসে, এইভাবেই তোমাকে দিয়ে দিবে। এই যে মেঘনা আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে সাগরে পড়েছে, উৎপন্ন হয়ে, উৎপন্ন হয়ে সাগরে পড়েছে, ব্র্যাকেটে যৌগিক, মানে এই বাক্যটাকে যৌগিক করতে বলেছে, ঠিক আছে? প্রশ্ন এইভাবে আসে। তোমরা যারা দেখতে চাচ্ছিলে যে আপু প্রশ্ন কিভাবে আসে, প্রশ্ন এইভাবে আসে। ক্লাস তোমাদের কাছে কেমন লাগছে? আমার পড়ানোটা সার্থক হবে তখন যখন তোমরা বুঝতে পারবা, তাই না? তো আমি একটু জানতে চাই যে তোমরা কি বুঝতে পারছো? নেট প্রবলেম হচ্ছে? আচ্ছা, সবকিছু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। আপু নেট প্রবলেম, ফয়সালা আহমেদ, আরাফাত, তোমরা সবাই একটু জানাও তো নেট প্রবলেম কিনা। আরাফাত অনেকবার বলেছে আপু নেট প্রবলেম, আপু নেট প্রবলেম। তোমাদের সবার কি প্রবলেম হচ্ছে? আমি আবারও বলছি, তোমাদের কাছ থেকে জানতে চাই যে আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগে। আমি এখানে দাঁড়িয়ে 1.5 ঘন্টা খালি কথা বলে গেলাম, তোমরা কোনো কিছু বুঝলে না, আমার কিন্তু 1.5 ঘন্টা একদম বৃথা। আমি মানে ফ্রি কোর্স নিচ্ছি, মানে এই না যে আমি পড়াইলেই হলো, বুঝলে বুঝলা, না বুঝলে না বুঝলা। আমি বলছি তোমাদেরকে যাতে তোমরা বুঝতে পারো, তোমরা বুঝলে আমি সার্থক। এখন তোমরা জানো আমার ক্লাস তোমাদের কাছে কেমন লাগে বা আমার পড়ানো তোমরা বুঝতে পারো কিনা, এগুলো আমাকে জানাবে, ঠিক আছে? দেখো কি বলছে, মেঘনা আসামের লুসাই পাহাড় থেকে, মেঘনা আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে সাগরে পড়েছে, এটাকে যৌগিক করতে হবে, অর্থাৎ একটা কানেক্টর আসবে, ঠিক আছে? তাহলে একটা কানেক্টর কি কি থাকে যৌগিক বাক্যে? এবং থাকে, কিন্তু থাকে, ও থাকে। এখন এইখানে কোনটা দিলে ভালো লাগবে? আমি যদি বলি মেঘনা আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয় কিন্তু সাগরে পড়ে, তাহলে এটা কি শুনতে ভাল লাগবে? এটা অর্থ ঠিক থাকলো না। এখন আমি যদি বলি মেঘনা আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয় ও সাগরে পড়েছে, এটাও অর্থ ঠিক থাকলো না। কিন্তু আমি যদি এভাবে বলি মেঘনা আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে, হয়ে এবং সাগরে পড়েছে, ঠিক আছে? মেঘনা আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং সাগরে পড়েছে, তাহলে কিন্তু এটা সঠিক থাকে। অ্যান্সার তোমরা লিখে নাও, মেঘনা আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং সাগরে পড়েছে। এই যে এবং দিয়ে যুক্ত করেছি, এর জন্য এটা হবে হচ্ছে
মেঘনা আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং সাগরে পড়েছে এবং দিয়ে যুক্ত হয়েছে, তার জন্য এটা হবে যৌগিক বাক্য। এবার দেখো সেকেন্ডে কি বলছে, তুমি যা বলবে তা অসত্য। ঠিক আছে, দেখো যা তা, তার মানে এটা হচ্ছে যৌগিক বাক্যে রয়েছে। ঠিক আছে, এখন এই যৌগিক বাক্যকে আমি কি করব, সরল বাক্যে রূপান্তর করব, অর্থাৎ কোনো ধরনের কানেক্টর থাকবে না। তুমি যা বলবে তা অসত্য, তাহলে এটা কি হতে পারে, তুমি যা বলবে তা অসত্য অর্থাৎ তোমার কথা অসত্য বা তোমার কথা মিথ্যা, তাই না? মিথ্যা মানেই তো অসত্য। তুমি যা বলবে তা অসত্য, এটা হবে হচ্ছে তুমি যা বলবে তা, তুমি যা বলবে তা অসত্য অর্থাৎ তোমার কথা অসত্য। তুমি যা বলবে তা অসত্য, তোমার কথা অসত্য, সরলে আসবে তোমার কথা অসত্য। ঠিক আছে, অর্থ কিন্তু ঠিক রাখতে হবে, অর্থ ঠিক রেখে চেঞ্জ করতে হবে। আবারও বলছি, অর্থ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু তোমার অ্যান্সার সঠিক হবে না। তারপরে দেখো কি বলছে, অতিবাচক, অতিবাচক না, এটা হবে হচ্ছে ইতিবাচক। ঠিক আছে, বা অস্তিবাচক। মানুষ অমর নয়, এটা দেখো নেতিবাচকে আছে, অমর নয়, তাহলে এটাকে আমি ইতিবাচকে আনবো। কিভাবে আনবো, অস্তিবাচক। ঠিক আছে, এটা অতিবাচক না, এটা হবে হচ্ছে অস্তিবাচক। অস্তিবাচক মানে হচ্ছে হ্যাঁ বোধক। এখন কি মানুষ অমর নয়, এটাকে আমি, এটা নেগেটিভ একটা বাক্য আছে, এটাকে আমি এখন পজিটিভ করব। মানুষ অমর নয়, তাহলে কি মানুষ মরণশীল, তাই না? মানুষ মরণশীল, অর্থ কিন্তু একদম ঠিক আছে। মানুষ অমর নয়, তাইলে মানুষ মরণশীল, এটা হয়ে গেল। এখন দেখো তিনি দরিদ্র কিন্তু সুখী, কিন্তু সুখী, তিনি দরিদ্র কিন্তু সুখী, এটা আছে দেখো কিন্তু দ্বারা যুক্ত আছে, কিন্তু দ্বারা যুক্ত আছে, তার মানে আমি বুঝলাম যে এই বাক্যটা আছে হচ্ছে যে কিসে, যৌগিক বাক্যে আছে, কারণ যৌগিক বাক্যে কিন্তু থাকে। এখন আমি জটিলে আনবো। ঠিক আছে, কি হতে পারে, তিনি দরিদ্র কিন্তু সুখী, এটা কি হতে পারে, এটা হতে পারে যেহেতু জটিল আনতে হবে মানে কি দুই জায়গায় আনতে হবে কানেক্টর, মানে যদিও তিনি দরিদ্র তবুও তিনি সুখী, এটা হতে পারে যদিও তিনি দরিদ্র। ঠিক আছে, যদিও তবুও, যদিও তিনি দরিদ্র তবুও তিনি সুখী, যদিও তিনি দরিদ্র তবুও তিনি সুখী। ঠিক আছে, অর্থ দেখো একদমই সেম আছে, অর্থ ঠিক আছে না, যদিও তিনি দরিদ্র তবুও তিনি সুখী। ঠিক আছে, এরপর দেখো কি বলছে, সরস্বতী বর, সরস্বতী বর দেবেন না, ওই যে আগে কিন্তু এসেছে এই কোশ্চেনটা যে কি সরস্বতী বর দেবেন না, না বোধক আছে, এই কারণে এটা হ্যাঁ বোধকে আসবে। তাহলে কি হবে, যে সরস্বতী বর দেবেন কি, তাহলে কি প্রশ্নবোধক হয়ে গেল না, সরস্বতী বর দেবেন কি, সে সুন্দর গান গায়, বিস্ময় সূচক, সে সুন্দর গান গায়, কি হতে পারে। এখন বিস্ময় সূচকে আনতে গেলে আমাকে একটা বিস্ময়বোধক একটা বাক্য বা শব্দ আনতে হবে, যে এটা হতে পারে যে আহা। ঠিক আছে, আহা কি সুন্দর গান গায় সে, সে সুন্দর গান গায়, আহা কি গান গায় সে। ঠিক আছে,
তাহলে হয়ে গেল কি বিস্ময়সূচক। আহা কি গান গাইছে। আবার দেখো এই পরেরটা বলছে যে দুর্জনকে দূরে রাখা উচিত, এটাকে অনুজ্ঞাতে আনতে হবে। অনুজ্ঞা মানে কি আদেশ উপদেশ নিষেধ অনুরোধ এই টাইপের, তাই না? দুর্জনকে দূরে রাখা উচিত। এখন আমি এটাকে আদেশ করব দুর্জনকে দূরে রাখবে। তোমাকে একটা উপদেশ দিলাম যে দুর্জনকে দূরে রাখবে। অনুজ্ঞাতে কি আদেশ উপদেশ নিষেধ এই টাইপের, তাহলে কি দুর্জনকে দূরে রাখবে। ঠিক আছে, এটার অ্যান্সার হতে পারে দুর্জনকে দূরে রাখবে। এবার দেখো কি বলছে, বিড়ালকে বোঝানো দায়ী হলো। দায়ী হলো, বিড়ালকে বোঝানো দায়ী হইল, এটা হচ্ছে একটা ইতিবাচক বাক্য। ঠিক আছে, অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য। যে বিড়ালকে বোঝানো দায় হলো, এটাকে নেতিবাচক বা না বোধক বাক্যে রূপান্তর করতে হবে অর্থ চেঞ্জ না করে। তাহলে বিড়ালকে বোঝানো দায় হলো, এটা কিভাবে হতে পারে যে বিড়ালকে বোঝানো গেল না, তাহলে না দ্বারা নেতিবাচক আসলো। দেখো বিড়ালকে বোঝানো গেল না। দেখো না দ্বারা কিন্তু নেতিবাচক হয়ে গেল, কিন্তু দেখো বিড়ালকে বোঝানো দায় হলো মানেও কিন্তু যা বিড়ালকে বোঝানো গেল না তা মানেও কিন্তু একই দাঁড়ায়। তার মানে কি বলতে চাচ্ছি বলতো, যে অর্থ তোমার ঠিক রাখতে হবে। ঠিক আছে, অর্থ তোমার ঠিক রাখতে হবে। এখন তুমি কি করবে, দেখো যশোর বোর্ড 2019-এর এই যে কোশ্চেন, ঠিক আছে, এই কোশ্চেনটা সবাই স্ক্রিনশট দাও। স্ক্রিনশট দিয়ে দেওয়ার পরে তোমরা কি করবে, এটার অ্যান্সার তোমরা সবাই আমাকে লিখে পাঠাবে। সেটা কোথায় লিখে পাঠাবে, আমি লিখে দিই, বাংলা শিখন রিয়া আপু। ঠিক আছে, বাংলা শিখন রিয়া আপু, এখানটাতে তোমরা সবাই এটার অ্যান্সার লিখে দেখাবে। আমি তোমাদের সবার সাথে কিন্তু যোগাযোগ রাখতে পারি কোথায় বলো তো, এই যে বাংলা শিখন রিয়া আপু এই পেজের মেসেজ অপশনে কিন্তু অলওয়েজ তোমরা আমাকে পাবা। বাংলা রিলেটেড তোমাদের যে কোনো ধরনের সমস্যায় তোমরা আমাকে পাবা, এবং বাংলা ক্লাস সংক্রান্ত বা বাংলা বিষয়ক সকল ধরনের আপডেট কিন্তু আমি এই পেজে তোমাদেরকে দিয়ে দিব। তো তোমরা যদি আমাকে আসলেই ভালোবাসো এবং আমাকে যদি তোমরা চাও যে আমার থেকে হেল্প নিতে, তোমাদের বাংলাতে যাতে একটু সহায়তা হয়, তাহলে তোমরা হচ্ছে এইখানে সর্বদাই আমাকে পাবে। ঠিক আছে, এই পর্যন্তই কিন্তু আজকে। তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে নাও, আমি আবারও বলছি স্ক্রিনশট দিয়ে নাও, এগুলোর অ্যান্সার আমাকে তোমরা লিখে দেখাবে। তোমাদের ক্লাস কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট কিন্তু আমার জন্য অনেক বেশি, আমার ক্লাস নেওয়ার আগ্রহ আরো বেশি বেড়ে যায়। তো এই বাক্য তত্ত্ব টোটাল 5 মার্কস আমরা কিন্তু ক্লিয়ার হলাম, তাই না? আজকে এই বাক্য তত্ত্বে টোটাল কিন্তু 5 মার্কস আছে আমাদের। তাহলে এখানে আমরা সবাই 5-এ 5 পাবো ইনশাল্লাহ, নাকি? ম্যাম বিধান মানে একটু বুঝিয়ে দেন। বিধান বলতে আমি ঠিক বুঝতে পারছি না কোশ্চেনটা, যে বিধান বলতে মানে আমার কি এখানে কোনো বিধান টাইপের কিছু এসেছে, নাকি তুমি কিভাবে জানতে চাচ্ছ? আমি ঠিক বুঝতে পারলাম না। ঠিক আছে আপু, আমাকে একটু বুঝিয়ে বইলো। তাহলে এই পর্যন্তই আমাদের আজকের ক্লাস। তোমরা সবাই ভালো থাকো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট কিন্তু আমার জন্য অনেক। এছাড়াও আমার আরো কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট আনা দরকার, আমার কি একটু স্লো কথা বলতে হবে কিনা, বা আমার বোঝানোর কোয়ালিটি বা টেকনিক আর একটু চেঞ্জ করতে হবে কিনা, যে কোনো ধরনের তোমাদের যা কিছু বলার আছে তোমরা সবাই আমাকে, তোমরা মন থেকে যেটা ফিল করো সেটা আমাকে জানাবে। ঠিক আছে, বিধান, ও সরি, এটা হবে হচ্ছে বিদ্যান। ঠিক আছে,
বিদ্বান হলেও তার অহংকার নেই। আচ্ছা দেখো আমি আরেকবার বলি, যে লোক চরিত্রহীন সে পশুর চেয়ে অধম, এটাকে সরল বাক্যে রূপান্তর করতে হবে। এটা বিধান না, এটা বিদ্বান। আমি আজকে স্লাইডটা মানে লাস্টে গিয়ে ওভারভিউ দিই নাই, যে কারণে আজকে স্লাইডে এত ভুল হয়ে গিয়েছে যে আমার কাছে সময়ও ছিল না এটা যে আমি আবার ঠিক করব। আমি বলে দিচ্ছি, তোমরা বুঝে নাও সবাই। প্রথমটা, যে লোক চরিত্রহীন সে পশুর চেয়ে অধম। সেকেন্ডটা হচ্ছে বিদ্বান হলেও তার অহংকার নেই, যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে। তারপরটা, তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না, জটিল বাক্যে রূপান্তর করতে হবে। তারপরটা, যদি পরিশ্রম করো তাহলে ফল পাবে, যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে। মানুষ মরণশীল, নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এখন তোমরা কি বুঝতে পারছো যে এগুলো কিন্তু রিপিট হচ্ছে, সেম টাইপের জিনিসই কিন্তু আসে। এটি ভারী লজ্জার কথা, বিস্ময়বোধক বাক্য। ধনীর কন্যা তার পছন্দ নয়, অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। আচ্ছা তাহলে এই পর্যন্ত। আর কোনো ধরনের কোনো অসুবিধা থাকলে এই তো এই পেজে সব সময় আমি তোমাদের সাথে আছি, মেসেজ অপশনে গিয়ে যখন তখন আমাকে পাবে। তো তোমরা সবাই ভালো থাকো আর প্র্যাকটিস করতে থাকো। দেখো 15 মার্কস, 30-এর মধ্যে 15 মার্কস কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা অর্ধেক মার্ক নিয়েছি, আর 15 মার্কস আমাদের বাকি আছে, তাই না? তো এই পর্যন্তই, প্র্যাকটিস করতে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।